আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব সালাউফি। কর্মরত আছি রাজশাহী ডায়াবেটিক অ্যাসোসিয়েশন জেনারেল হাসপাতালে। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। সেটি হচ্ছে গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে করণীয়। তো এটি আসলে আমাদেরকে অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকেন যে গর্ভাবস্থায় ডায়াবেটিস হলে কী করা উচিত, বা আমি কী করে বুঝবো যে আমি গর্ভাবস্থায় আমার ডায়াবেটিসে আমি আক্রান্ত হচ্ছি। তো আসলে এইটা আমরা যদি বলার চেষ্টা করি, ডায়াবেটিসের বিভিন্ন রকম ভাগ রয়েছে। আমরা সাধারণত বলি টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস যেটি খুব কমন, এবং গর্ভাবস্থায় ডায়াবেটিস এটি আরেকটি ভাগ। তো এই ডায়াবেটিস গর্ভকালীন সময়ের যে ডায়াবেটিস, এটা সাধারণত গর্ভাবস্থাতেই আসলে ধরা পড়ে। এবং এই ধরনের ডায়াবেটিস আসলে ধরার জন্য আমরা যেটা সাধারণত বলে থাকি যে এটা আসলে কিভাবে আমরা বুঝতে পারি যে একজন গর্ভবতী মা সে ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন, এটি আমরা আসলে পরীক্ষা করে থাকি, ডায়াবেটিস পরীক্ষা। তো এটি সাধারণত যেটা গর্ভবতী মায়েদের চেক আপ হয়ে থাকে সাধারণত গর্ভাবস্থায়, আমরা ফার্স্ট অ্যান্টিনেটাল চেক আপ যেটা বলি, মায়েদের যেটা পরীক্ষা করে থাকেন গর্ভাবস্থায়, প্রথম ভিজিটের সময় সাধারণত আমরা এটি দেখে থাকি। রক্তের সুগারের মাত্রাটা আমরা অহরহ দেখে থাকি প্রত্যেকের ক্ষেত্রে, এবং বর্তমানকালে আসলে এটি একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়াইছে এবং খুব কমন। আমরা আমাদের চেম্বারে আমরা প্রায়শই এরকম রোগী পাই গর্ভাবস্থায় ডায়াবেটিস। অনেকে এই ব্যাপারটা নিয়ে একটু দুশ্চিন্তা করেন। তো এটি দুশ্চিন্তার কিছু নাই। এটি ডায়াবেটিসে এটা আমরা যেভাবে অন্যান্য রোগের চিকিৎসা করি ঠিক একইভাবে এটারও চিকিৎসা। আমরা সাধারণত যেটি করি থাকি, আমরা সাধারণত এটি যেহেতু গর্ভকালীন অবস্থাতেই ধরা পড়ে, তার আগে ডায়াবেটিস আমরা বলি না, এটা গর্ভাবস্থায় যেহেতু ধরা পড়ে, তাহলে এই ক্ষেত্রে আপনাকে ঠিক একইভাবে আমরা আমার পূর্ববর্তী ভিডিওতে যেটি আলোচনা করেছি যে ডায়াবেটিস কীভাবে আমরা ডিটেক্ট করতে পারি, সেক্ষেত্রে খালি পেটে সুগারের একটা মাত্রা দেখা হয় এবং গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পরে দেখা হয়। তো ঠিক একইভাবে একই নিয়ম এখানেও প্রযোজ্য। গর্ভাবস্থাতে সাধারণত 24 থেকে 28 সপ্তাহের সময়ে, গর্ভকালীন সময়ের আমরা সাধারণত এই টেস্টটি করে থাকি, এবং এই টেস্টটি করার পরে আমরা আসলে বোঝার চেষ্টা করি যে উনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন নাকি। তো এইটি আসলে যদি আমরা কারণগুলো বলি যে কী কী কারণে হতে পারে, তো সেই কারণগুলো আলোচনা করতে গেলে আমরা প্রথমেই বলতে পারি যে আসলে ফ্যামিলি হিস্ট্রিটা, মানে আমাদের বংশগত যেটা আমরা বলি ডায়াবেটিসের ক্ষেত্রে, একই কথা এখানেও প্রযোজ্য। যিনি আক্রান্ত হয়েছেন তার বাবা মা যদি ডায়াবেটিসে আক্রান্ত হন, তাদেরকে আমরা রিস্ক ফ্যাক্টর বা আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করি আমরা, এবং সেই অনুযায়ী আমরা পরীক্ষা করে দেখি যে আসলে সে গর্ভকালীন অবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন নাকি। এছাড়া যাদের ওজনটা একটু বেশি থাকে, গর্ভাবস্থার পূর্বে যাদের ওজনটা একটু বেশি, বিশেষ করে আমরা একটি পরীক্ষা করে আমরা এটা করি সাধারণত আমাদের চেম্বারে, বিএমআই যেটা আমরা বলি, বডি মাস ইন্ডেক্স, এইটা আমরা দেখে থাকি। এটা 30-এর বেশি হলে আমরা তাদেরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত করি। এবং এছাড়া আরও যদি ঝুঁকি আমরা বলি, সাধারণত পূর্ববর্তী যদি কোনো মানে গর্ভাবস্থায় যদি বা ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার একটা হিস্ট্রি থেকে থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে থাকি এবং সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেওয়ার কথা বলে থাকি। তো লক্ষণগুলো যদি আমরা বলি, ডায়াবেটিস রোগীর মতোই এগুলো সাধারণত লক্ষণ থাকে। মুখটা শুকায় যেতে পারে, ঘন ঘন প্রস্রাব হতে পারে, হাত পা ব্যথা হতে পারে, খাওয়ার রুচি নাও থাকতে পারে, বিভিন্ন রকম এরকম লক্ষণ থাকতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আসলে লক্ষণটা আমরা পাই না, আমরা দেখতে পাই না। সাধারণত ল্যাবে টেস্ট করার পরে এটা আসলে ধরা পড়ে। তো আমরা এইভাবে আমরা সাধারণত এসব ডিটেক্ট করে থাকি, এবং চিকিৎসাও রয়েছে, অনেক আধুনিক চিকিৎসা রয়েছে, এবং এই চিকিৎসা নেওয়াটা খুবই প্রয়োজনীয়। কারণ গর্ভাবস্থায় ডায়াবেটিসের চিকিৎসা শুধু একজন মায়ের জন্য না, একজন শিশু, অনাগত একজন শিশুর জন্য কিন্তু এটি খুব বেশি জরুরি তার সুস্থতার জন্য। তো এই ব্যাপারগুলো খেয়াল করে আমাদেরকে চিকিৎসা খুব দ্রুত নেওয়া উচিত, এবং এই ক্ষেত্রে দ্রুত যত চিকিৎসা নেওয়া যাবে এবং একটি সুস্থ সুন্দর বাচ্চা আমরা পেতে পারি। এবং আপনারা এই ব্যাপারে অবশ্যই সচেষ্ট থাকবেন। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।